ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী তানজিন মিথিলার কাছে। ফিরে এলাম আবারও। শুরুতে যেটি বলছিলাম যে গানের মানুষ পেলে আমাদের সকালটা না একটু বেশি শুভ্র সুন্দর হয়ে যায়। যেহেতু একেবারে শুরুটা হতে যাচ্ছে, আজকের দিনের সূচনাটা শুভ সূচনা, একটা গান দিয়ে যদি আরো একটা সূচনা হয় মন্দ হয় কি? না, ভালোই হয়, যেহেতু আমি গানের মানুষ। আর তাছাড়া এখন না এত মেঘলা, প্রতিদিনই খুব বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও অনেক বেশি সুন্দর, আসতে আসতেও ভালো লাগছিল খুব। তাই আমার মনে হয় যে একটা বৃষ্টির একটা গান বা মেঘলা দিনের একটা গান দিয়ে আমি মনে হয়, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, সেদিন এইখানে সজল ছিল হাওয়া, কে আর বনে তারো ছিল যে আসা যাওয়া, সেদিন এইখানে সজল ছিল হাওয়া, কে আর বনে তারো ছিল যে আসা যাওয়া, যুথির সুরভিতে আঙিনা ছিল ভরে ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে। গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল বাহিরে সত্যি বোধহয় বৃষ্টি হচ্ছে, কিংবা শুনে এত সুন্দর গানটা শুনে বৃষ্টি হয়েও যেতে পারে, বলা যায় না। একদমই তাই, আসলে বৃষ্টি হচ্ছিল। একদম। নতুন গানটা নিয়ে যদি একটু জানতে চাই, ভুলতে পারিনি। সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন খুব শীঘ্রই এটা হচ্ছে রিলিজ দেওয়ার একটা প্ল্যানিং করছি। আর মানে মিউজিক ভিডিওটা এখনো করা হয়নি, শুধু গানটাই কমপ্লিট হয়েছে। এই গানটা নাদিম ভুঁইয়ান হচ্ছে কম্পোজিশন করেছে। নাদিম ভাই খুব ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান, আমরা সবাই জানি। তো গানের গল্প বলতে ভাইয়া এই গানটা আগে থেকে রেডি করে রেখেছিল, আমাকে হঠাৎ ওনার স্টুডিওতে যাওয়ার, অন্য আরেকটা কাজের সূত্রে যাওয়া, তারপরে আমাকে গানটা শোনালো যে এই গানটা তুই কর, তোকে ভাল লাগবে তোর গলায়। তো অনেক আগেরই গানটা প্ল্যানিং করা হচ্ছিল, অনেক দিন কম্পোজিশন হলো, শুনলাম, ভালো লেগেছে। এখন আই হোপ দ্যাট যে সবার কাছে ভালো লাগবে। অনেক আগের বলছিলাম, প্রায় কতদিন আগের হবে? 3 বছর হয়ে যাবে যে এই গানটা আমি শুনেছিলাম। তারপরে যতটুকু সময় চলে গিয়েছে, প্ল্যানিং করেছি বা গাবো কিনা সবকিছু মিলিয়ে এখন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিলিজ হবে। গানটি কি একক কণ্ঠের গান নাকি দ্বৈত কণ্ঠের? না, আমি একা গেয়েছি। সুর কে করেছেন? নাদিম ভাই করেছে, আর হচ্ছে উনি কম্পোজিশন করেছে। লিখেছেন নাদিম ভাই। বাহ, তাহলে একদম কমপ্লিট। ওনার সাথে কি আগে কাজ করা হয়েছে? হ্যাঁ, নাদিম ভাইয়ের সাথে আগে কাজ করা হয়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ হবে। মিউজিক ভিডিও নিয়ে কি পরিকল্পনা রয়েছে? যেহেতু বলছিলেন যে মিউজিক ভিডিওর পরে গানটা রিলিজ দেওয়া হবে। এখন মানুষ গান শোনার সাথে সাথে মানে দেখতেও অনেক বেশি পছন্দ করে, অনেক কিছু ডিপেন্ড করে আসলে দেখার বিষয়টাতে। তো মিউজিক ভিডিও নিয়ে প্ল্যানিং আছে যে মানে গানের সাথে মিলিয়ে কোনো কিছু একটা হয়তো প্ল্যানিং করা হচ্ছে। যদি মৌলিক গানের কথা জানতে চাই, যে এই পর্যন্ত কতগুলো মৌলিক গানে কাজ করা হয়েছে, মৌলিক গান ভালো লাগে নাকি কভার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? শিল্পীদের আসলে কোনো বাইন্ডিংস নেই, সব ধরনের গানই আসলে করা উচিত, বা আমি মনে করি আমি সব ট্র্যাকের বা সব ধরনের গান গাইবার আসলে চেষ্টা করি। যদিও বা এক একজনের এক একটা কমফোর্ট জোন ডেফিনেটলি থাকবে, তারপরেও আমার কাছে মনে হয় যে না, আমরা আসলে কোনো কিছুতে আমরা আটকে থাকবো একটা জোনে, এরকম কিছু না, সব কিছুই ট্রাই করা উচিত। তো আমার কাছে মনে হয় হ্যাঁ, ডেফিনেটলি মৌলিক গানের গুরুত্বটা একজন শিল্পীর জন্য, নিজস্বতা তৈরি করার জন্য অনেক বেশি। একজন শিল্পীর সিগনেচার বা তার নিজস্ব আইডেন্টিটি যেটা বলা হয়, এটার জন্য অনেক বেশি জরুরি হচ্ছে আপনার মৌলিক গান কিন্তু বাঁচিয়ে রাখে। একদম, আমরা হ্যাঁ যখন থাকি না, মৌলিক গান বাঁচিয়ে রাখে। এবং যারা আমাদের
গান গেয়ে গেছেন আগে সিনিয়র শিল্পীরা, তাদের গানও আমরা এখন করছি একদম। সো সবচেয়ে বড় ব্যাপার যে সে পুরোনো দিনের গানগুলো এখন এসে যখন নতুন করে গাওয়া হচ্ছে, যদি মূল সুরটা ঠিক রেখে গাওয়া হয়, একদম আমার মনে হয় যে আবেদন ঠিক যেমন ছিল না একদম তেমনই আছে, এক বিন্দু আবেদনে কিন্তু কমেনি, এবং যুগ যুগ ধরে সেই গানগুলো কিন্তু যে গোল্ডেন সং নামে পরিচিত হয়েছে, এখনো কিন্তু সেরকমই আছে এবং সেরকমটাই কিন্তু থাকবে। একদম দেখা যাচ্ছে যে আমরা অনেক আগের গান আমাদের সিনিয়র শিল্পীরা গেয়েছেন, আমরা গাচ্ছি, আমাদের পরবর্তীতে যারা এসছে তারা গাচ্ছে। সো এগুলো আসলে গোল্ডেন সং যেরকম বলা হয়, আমরা কিন্তু এগুলো ধরে রাখছি, আসলে প্রজন্মের পর প্রজন্ম এগুলো আমরা ধারণ করছি। আমরা যখন কোথাও যাচ্ছি বা আমরা যখন কোথাও প্রতিযোগিতা করছি বা মেলে ধরতে চাইছে, তখন কিন্তু আমরা ওই মূল জিনিসটার কাছে কিন্তু আমরা যাচ্ছি। একদম, কারণ এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় আসলে আগে যে গানগুলো কম্পোজিশন হতো, যে সুর, যেই আমাদের কথাগুলো থাকতো গানের, এগুলো না অনেক প্ল্যানিং করে অনেকটা সময় ধরে আসলে গানগুলো তৈরি করা হতো। আর এখনো যা হচ্ছে সব যে খারাপ তা বলবো না, তারপরেও এখন ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে যে আসে না যে স্রোতের সাথে আসলে গা ভাসিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার যে হ্যাঁ একটা খুব অল্প সময়ের মধ্যে একটা গান কম্পোজিশন করে ফেললাম, লিখে ফেললাম, তারপরে শিল্পী গেয়ে ফেললো, আরো একটা গান আমরা কেন শুনবো না। ঠিক আছে, এবার তাহলে আমি আমার নিজের একটা গান গাই। এই গানটা আমি গিয়েছিলাম 2017 সালে, আমার সাথে গিয়েছিল অয়ন চাকলাদার ভাই। এই বুকে কান পেতে শোনো না, তোমার কাছে যেতে খোঁজে কত বাহানা, এই বুকে কান পেতে শোনো না, তোমার কাছে যেতে খোঁজে কত বাহানা, বাতাসে ছুঁয়ে গেলে আমার মন করে দিলে দেওয়ানা, 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 দেওয়ানা। একটু আড়ালে একটু নিরালে চলো না বসে দুজনে, চুপি চুপি কানে কানে বলে যাও না ভালোবাসার মানে, এ বুকে বয়ে দিলে পাহাড়ি ঝরনা করে দিলে দেওয়ানা, 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 দেওয়ানা। বাহ, এত সুন্দর কণ্ঠ, কোকিল কণ্ঠী যদি আমরা বলি, মানে গানের সঙ্গে হাসিটা যে খুব সুন্দর, এটা কি কেউ বলেছে কখনো? আমার তো মনে হয় অনেকেই বলেছে। সত্যি হাসিটা খুব সুন্দর। আবার আপনার হাসিটা আরো বেশি সুন্দর আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম আর দেখছিলাম যে একটা মানুষ এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে কিভাবে গান করে। অনেক ধন্যবাদ। যদি প্লেব্যাক নিয়ে জানতে চাই, কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, একটা গান করেছি শওকত আলী ইমন ভাইয়ের কাছে, ওটা আইটেম সং এর মতো একটা গান। আর অ্যাকচুয়ালি আমি তো একটু সেমি ক্লাসিক্যাল বা এই টাইপের গান করা হয়, আমার কমফোর্ট জোনটা একটু আধুনিক, বাট এইটা আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আসলে আমি আমার করার চেষ্টা করি। খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে কি কাজ করতে গিয়ে? চ্যালেঞ্জিং একটু মনে হয়েছে, কারণ ইমন ভাই হচ্ছে আমার কাছ থেকে আমি যেরকম ফার্স্টে ভয়েস দিচ্ছিলাম, উনি পুরোটা একদম বলছে যে না এরকম হবে না, তুই এইভাবে গা। তো আমি বলছি না ভাইয়া এরকম করে আমাকে দিয়ে এটা হবে না, বলছি যে না এটা এই ভয়েসটা দিয়ে তুই গেতে পারবি, তুই তোর মতো করে গা। তো আমার মনে হয় যে না উনি এত মানে গুণী একজন কম্পোজার, উনি ওইটা বের করে নিয়েছেন আসলে আমার কাছ থেকে। সো চ্যালেঞ্জিং ছিল, বাট শোনার পরে আমার কাছে মানে আউটকামটা মনে হয়েছে যে না এটা আমি গিয়েছি, আমার দ্বারা হয়েছে এটা। সো ভালো লেগেছে। কিছু কিছু ভয়েস কিন্তু থাকে শুনলেই বোঝা যায় যে প্লেব্যাকের ভয়েস। নাটকের গানের কথা যদি জানতে চান, নাটকের গানে কি কাজ করা হয়েছে? হ্যাঁ, আমার নাটকে বেশ কিছু অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে, আর জিঙ্গেলও করা হয়েছে।
যদি স্বাচ্ছন্দ্য বোধের জায়গাটা আমি জানতে চাই, আমার যতটুকু মনে হলো যে মেলোডি কিংবা সেমি ক্লাসিক্যাল বা আধুনিক গানের প্রতি আপনার অন্যরকম একটা কমফোর্ট জোন বলা যায়, কমফোর্ট জোনও বলা যায় কিংবা স্বাচ্ছন্দ্য বোধ, ভালো লাগা বলা যায়। তারপরেও এর বাইরে আর কোন কোন ধরনের গান করা হয়ে থাকে স্টেজে? সাধারণত স্টেজের ব্যাপারটা ডিফারেন্ট। তখন আমরা আসলে দর্শকরা আমাদের সামনে থাকে, তখন আমরা দর্শকদের সাথে সরাসরি কানেক্ট করি, তো তখন অনেক রিকোয়েস্টের গান থাকে, বা যখন একটু পার্টি সংগুলো শুনতে চাই তখন আমাদের বাংলাদেশেও অনেক বেশ বিখ্যাত গান আছে যেগুলো দিয়ে আমরা মঞ্চ আসলে গান গেয়ে থাকি সাধারণত। তো স্টেজে আমাদের সাধারণত একটু ফার্স্ট রিদমের গানগুলো গাওয়া হয় একটা দুটা গানের পরে। আর এছাড়া যদি বলি যে আমার সব ধরনের গান গাইতেই আসলে ভালো লাগে। এটা আসলে অনেকের কাছে শুনেছি, বা সঙ্গীত গুরু যারা আছেন তারাও, বা জ্ঞানী মানুষ যারা আছেন তারাও বলেছেন যে যিনি আসলে গান করতে চান তার আসলে যে শ্রবণ, যে একটা ইচ্ছা শক্তি বা শ্রবণ ক্ষমতা বা শোনার যদি সেই ধৈর্যটা না থাকে তাহলে আসলে হয় না। একদম, মানে গানটা যে সে গাইবে সেটা যদি সে যত বেশি শুনতে পারবে সে তত বেশি মন দিয়ে গাইতে পারবে, মনে ধারণ করতে পারবে। এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার মনে হয় যে প্রত্যেকজন শিল্পীরই কিন্তু এই গুণটা থাকা উচিত, অনেক বেশি শোনা উচিত আসলে। আচ্ছা, সঙ্গীত গুরুদের কথা যদি একটু ছোট্ট করে জানতে চাই। একদম ছোটবেলায় আমার যে হাতে ঘড়ি ছিল, উনি আমার এক আঙ্কেল হতো, উনি হচ্ছে আমার বাবার হারমোনিয়াম দিয়ে হচ্ছে আমাকে ফার্স্ট সারে গামা পা যেটা হচ্ছে ওটা আমাকে ধরিয়েছিল। এরপরে আমার যেটা বলি যে মানে শাস্ত্রীয় শিক্ষা যেটা শুরু হয় গ্রামার দিয়ে, সেটা হচ্ছে আমার অনিতা ম্যাম নামের একজন ম্যাডাম ছিল, উনি আমাকে দিদিমণি ডাকতাম আমি তাকে। তো সে হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাস বা আমার সব কিছুর ফাঁকে এটাও আমার একটা রুটিন ছিল যে সপ্তাহে একদিন হচ্ছে উনি এসে আমাকে গান শিখাবেন, বাকি দিন আমাকে দিয়ে যাবেন, আমি এগুলো কমপ্লিট করে রাখবো। সো এরপরে আমি আরও বিভিন্ন উস্তাদের কাছে শিখেছি। আমি নেত্রকোনাতে আমাদের রতন সরকার স্যারের কাছে আমি শিখেছি। তারপরে আমার উস্তাদজি ছিলেন সুজন তুবদার, বাংলায় ওনার বাড়ি নেত্রকোনাতে, ওনার কাছে আমার শেখা হয়েছে অনেক বেশি। ওস্তাদের কাছ থেকে নিশ্চয়ই সুন্দর সুন্দর গান শেখা হয়েছে, এবং সেই সুন্দর সুন্দর গানগুলো আমরা চাই যে এক এক করে সবার সামনে আসুক। সেটা হতে পারে স্টেজের মাধ্যমে, কিংবা কভার সঙ্গের মাধ্যমে, কিংবা হতে পারে নিজের মৌলিক গানের মাধ্যমে সুরগুলো প্রয়োগ করা হোক। তেমনটা শুভকামনা রইল। আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি, একটু ছোট্ট করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেতে চাই। পড়াশোনাটা শেষ করব, আর গানের সাথে সারাটা জীবন যাই কিছু করি না কেন প্রফেশনালি আমি আমার গানের সাথে থাকতে চাই। আসলে গানের মানুষ, গানের সঙ্গে থাকার স্বপ্ন থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং যারা শ্রোতা আছেন শ্রোতারাও কিন্তু সেটাই চায়, কারণ তাকে আমরা সেভাবে দেখতেই অভ্যস্ত। একেবারে যেহেতু শেষের দিকে চলে এসেছি, আরো একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন হাস্যরসিক টম লেহরারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যাদের যোগাযোগের সমস্যা আছে তাদের চুপ থাকাটাই শ্রেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এই গানটি ওপার বাংলার লতা মঙ্গেশকর ম্যাম উনি গিয়েছেন, তো আমি আসলে চেষ্টা করছি গাইবার। কি লিখি তোমায় প্রিয়তম, লা 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 লা, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পথ, আমার আঙিনা ছেড়ে চলে গেছে তোমারই মনে। কৃষ্ণ চূড়ার বনে
বাঁকা পথ আমার আঙিনা ছেড়ে চলে গেছে তোমারই মনে, বসে আছি বাতায়নে তোমারই আশায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়।